আপনি জি কোথায় ছিলেন? জেলখানায়। কতদিন ছিলেন? 11 দিন। কি মামলায় গেছেন? ফেন্সির মামলা, মাদক। আপনি কি আসামি ছিলেন? জি। আপনার নাম কি নাজমুল? জি না, আমার নাম মেরাজুল। এই ব্যক্তির নাম মিরাজুল। গত ফেব্রুয়ারিতে দেখিয়েছিলাম তিনি কিভাবে যুবলীগ নেতা নাজমুল হাসানের কার্বন কপি হয়ে জেল খেটেছিলেন। বাড়ি গাড়ি কইরা দিব, আমার লাইফ সেট করে দিব, তার জন্য আমি জেল খাটতাম। কে বলছে? এটা নাজমুল হাসান আর ফরিদে। ভয়ঙ্কর এই তথ্য মিডিয়ায় ফাঁস করে দেয় মিরাজুলের পুরো পরিবারকে তুলে নিয়ে যায় নাজমুল বাহিনী। তারপর জিম্মি করে রাখা হয় দীর্ঘ 6 মাস। বাইরে নিষেধ, বাইরেতে পারতাম না। তারপরে এই 6 মাস কষ্ট করে কাটাইলাম ওই জায়গায়। মোবাইল চালাইলে যদি আমাদেরকে আবার পুলিশে বের করে ফেলে, এই জন্য মোবাইল চালাইতে দেয় না আমাদেরকে। যখন ধরেন 6 মাস একটা মানুষ যদি বন্দি থাকে, তাইলে তো এটা আয়নাঘরের মতোই। কার আয়নাঘর? রইল নাজমুলের আয়নাঘর। নাজমুলের সেই আয়নাঘরের সন্ধান পেয়েছে টিম 360 ডিগ্রি। আপনাদেরকেও নিয়ে যাব সেখানে। তার আগে বলতে চাই, আমাদের অনুসন্ধানে নাজমুলের জাল জালিয়াতির সব তথ্য বেরিয়ে আসলে কারাগারে যেতে হয় তাকে। কিন্তু জেলের ভেতর বেশি দিন থাকতে হয়নি। আবারও জাল জালিয়াতির আশ্রয় নেন নাজমুল। তথ্য গোপন করে উচ্চ আদালত থেকেও জামিন নিয়ে বেরিয়ে যান। তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে মাঠে নামেন। ছাত্র হত্যার আসামি হয়ে চলে গেছেন এখন আত্মগোপনে। পলাতক থেকেও তিনি বসে নেই, পরিচালনা করেন তার পুরো বাহিনী। এমনকি দেশের বাইরে থেকে আমাদেরকে হুমকি দিয়েছিলেন মোবাইল টেলিফোনে। মিরাজুল আপনারা মাইক করে স্বীকারোক্তি নিছেন, মিরাজুল স্টেটমেন্ট দিছে, মিরাজুল তো মামলা করবে আপনাদের নামে। এটা নিয়ে তো আমিও কাজ করতেছি। আপনার নাম কি? মেরাজুল ইসলাম। মিরাজুলকে জিম্মি করে একটি ভিডিও ধারণ করে নাজমুল বাহিনী। তারপর সেই ভিডিও ছেড়ে দেওয়া হয় ইন্টারনেটে। আচ্ছা, আপনারা যারা ধরে নিয়েছিল আপনি কি তাদেরকে চিনেন? হ্যাঁ, দেখলে চিনবো। দেখেন তো এই লোক ছিল কিনা। হ্যাঁ, এই লোক ছিল। এই মাইক দূর করার পরে আমার পরে ছাড়ার পর ছাইরে দিয়া কয় সাংবাদিক। মিরাজুল কিভাবে এই স্বীকারোক্তি দিলেন শুনতে হবে মিরাজের মুখ থেকেই। গাজীপুরের 27 এলাকা। এই বাসাতেই মিরাজরা ভাড়া থাকেন। এই ঘরটাতে মিরাজ এবং মিরাজের ফ্যামিলি পরিবার থাকতেন। তার মা এবং 3 ভাই এই 2টা রুমেই থাকতেন, এইখানে আর এই রুমটাতে। এখন কারা আছে আমরা এখনো জানতে পারিনি, তো আমরা দেখবো যে কারা আছেন এখানে। বাইরে থেকে আছেন? ওই ঘরে কে আছে? ওই ঘরে কে থাকে? হ্যাঁ, মিরাজরা যে রুমে থাকতো। মিরাজরা কোথায়? কবে গেছে? 2 মাস। তার মানে ফেব্রুয়ারিতে আমাদের অনুসন্ধান সম্প্রচার হবার পরই মিরাজরা হঠাৎ বাড়ি ছেড়ে দেন। কোথায় গেছে জানেন? কিছু বলে নাই? আপনারা কি এখন ওই ঘরে ভাড়া থাকেন? আপনারা ওই ঘরে কতদিন ধরে উঠছেন? 1.5 মাস হবে না ভাবি। 1.5 মাস হবে। 1.5 মাস ধরে। আপনারা এসে তো কাউকে ঘর ফাঁকা পাইছিলেন? ঘর ফাঁকাই পাইছি আমরা। আমরা এখন বাড়ির মালিক রহমত হাজির সাথে কথা বলবো। আমরা তার কাছে জানতে চাবো যে তারা স্বেচ্ছায় গিয়েছে বা কিভাবে গিয়েছে, এই বাড়ি ছেড়ে দিল কেন, সেই জিনিসটা জানার জন্য এখন রহমত হাজির বাড়িতে আমরা তার বাসায় যাচ্ছি।
সম্ভবত এটাই রহমত হাজির বাসা হবে, আমরা দেখি উনি বাসায় আছেন কিনা। এটা কি রহমত হাজি সাহেবের বাড়ি? রহমত হাজি সাহেব বাসায় নেই, দেখি ওনার পরিবার আমাদের সাথে কথা বলেন কিনা। যে মিরাজুল, মাঝারুল, কবির 3 ভাই যে থাকতেন, ওরা তো বাড়ি ছেড়ে চলে গেছে। আচ্ছা, এটা কি আপনাদেরকে মানে মাস শেষ হওয়ার আগে চলে গেছে নাকি মাস শেষ করে গিয়েছিল? মাস শেষ করে নেব না, কিছুদিন বাকি আছে। আমাদের সামনে বাড়ির মালিক রহমত হাজি। ওরা কি এখন বাসায় নাই? না, ওরা বাসা তো পলাই গেছে। তো কোথায় গেছে বলে? ওরা বলে আছে যে আমি দেশ জমা ও যে কোনো সমস্যা আছে, আমরা একটা বড় ধরনের একটা কাজ পাইছি, আর বাড়ি পাইমো, গাড়ি পাইমো, মানে বিভিন্ন সিস্টেমের কথা ওরা বলছে আর কি। তা আমি হাসাহাসি করতেছি আর কি, তোরা পাগল হয়ে গেলি গিয়া যে ব্যাপারে। বলে হ মামা, আমরা যদি 2টা পয়সা পাই তাহলে আপনার কি ভালো না? আমাকে 2টা পয়সা গরিব মানুষ তারা পাইলে ভালো, কিন্তু না করে আছে যাইব আমি ওই রাইতে যাইব আমি জানতাম না। তারপরে কি শুনলেন? তারপরে শুনলাম যে ওরা যাওয়ার পরে তারপর ওরা এক আত্মীয় বললো যে এরা বলে একটা বাড়ি দেয়, গাড়ি দেয়, ঘর দেয়, সে তারা হেজা চলে যাবে। আমাকে না, আমার কাছে তো বলছে তাহলে ওরা দেশও যাবো। পরে ওরা বললো যে না, আপনারা মিথ্যা কথা বলছেন, যেতে পারবো না ওরা এখানে। এই যে আত্মীয় আপনাকে বলছে যে টাকা পয়সা দিবে, বাড়ি গাড়ি দিবে, সে আত্মীয়টা কি আসলে? এটা এনামুল যে আছে, এই এনামুল এখন ওই যে আমাকে ওই যে রাস্তার কাছে ওই ইট বালু টানে ভ্যান গাড়ি দিয়ে। ওই এনামুল বলতে পারবে? এনামুল বলতে পারবো সব কিছু। আমরা এখন দেখি এনামুলকে বাড়িতে পাওয়া যায় কিনা। এনামুলকে পাওয়া গেলে হয়তো অনেক কিছু জানা যাবে। এনামুল কি এদিকেই থাকে এই বাড়ি? আচ্ছা, নাহেদ, নাহেদ, এবে বাইরে নিয়ে আসত না কেন? হ্যালো, আসসালামু আলাইকুম। এই দিল, এই দিল এনামুল সাহেবের এনামুল সাহেবের স্ত্রী। আমি তো কয়ে গেছে, বাইরে গেছে, দেশ গেছে। ওখানে কই গেছে আমি জানি। বাড়িত বলে গেছি, তারপরে বলে বাড়িত বলে নাই কে, বাড়িতে নাই? না কোথায় গেছে জানেন? না, সত্যি কথা জানি না। এই যে আমার অফিসটাই ছিল আনছে। আপনার হাজবেন্ড কোথায়? এনাম কোথায়? ওই যে এনামকে তুই ডাকা আসত রে? ইয়া করছে। ওই যে মিরাজরা কই গেছে? মিরাজ স্যার কই গেছে এটা তো আমরা জানি না ঠিক মতো। আমগুলো তো কামটা কয়ে গেছে না, দেশ গেছে গা। আঙ্গুলে কইছে কি দেশ যাইতেছে গা। দেশ গেছে, ও নিজে মাল সামান উঠাইছে, আর বউ তো আগে পাঠাইছে। মাল উঠাইছেন কোথায়? টাকা উঠাইছে, ট্রাকে করে? টাকা দেশে পিকআপে কি বলছে কোথায় যাবে? দেশে ঠিক আছে কইছে দেশ যাবে, নানার লোক কইলো আঙ্গুল লোক দেশ যাবে। পিকআপে ওলা কইছে? আর ফিকা বলা কইছে ফিকা বলা আমরা চিনি না তো। ছিলেন না? জানি না। আচ্ছা, এটা কি হঠাৎ করে চলে গেছে? হঠাৎ করে এই নানারে হঠাৎ করে পেয়ে গেছে। তাই? একটু না 4-5 জন তার কয়জন আছে না? হ্যাঁ, ওই পিচ্ছি ছাড়া চাকরি করতে হলে সহজ হয়ে যায়। বেতন টেতন ভালাই হয়ে গেছে গা। বেতন পাইছে আমার 3 মাসের বেতন কইছে। বেতন মতন হালাত হয়ে গেছে। বেতন ফালাই সব হালাত 20 দিনের বেতন ভালাই হয়ে গেছে, 20 দিন ডিউটি করে গেছে। 20 দিনের বেতন ফালাই রেখে গেছে। 20 দিনের বেতন নেয় নাই? না গার্মেন্টসও যায় নাই? গার্মেন্টস না, গার্মেন্টসও গেছে। এই এনাম হচ্ছেন মিরাজের আত্মীয়। উনি নিশ্চিত করলেন যে মিরাজরা গ্রামের বাড়িতে যায়নি। তাহলে এই পিকআপ ভ্যান নিয়ে, আসবাবপত্র নিয়ে হঠাৎ করেই রাতের অন্ধকারে মিরাজরা যখন চলে যায় এবং পরদিন যখন মিরাজের মা আসবাবপত্র নিয়ে চলে যায়, তাহলে তারা কোথায় গেল আসলে? মিরাজের আত্মীয়ের কথা পুরোপুরি আস্থায় না নিয়ে আমরা ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় যাবার সিদ্ধান্ত নেই। গ্রামের বাড়িতে গেলে হয়তো মিরাজদের অবস্থান সম্পর্কে একটা কুল কিনারা পাওয়া যাবে, কিন্তু বাড়িতে তো মিরাজদের দেখা মিলছে না। দেখা মিলল তার আত্মীয় স্বজনদের। মেলা বছর ধরে বাড়ি ঘর নাই, বাড়ি ঘর আসে নাই। ওই যে ঢাকা থেকে গাজীপুরে যে থাকতো, মালসাবানা নিয়ে আসছিল না? না না, আসলো না, মাসানা মিরাজ কি হয়? নাতিন হয়। নাতি নয়? ওরা কি এখানে থাকে পরিবার নিয়ে? না,
ওরা আসছে ঢাকা থেকে মাছামারা নিয়ে? আইছে না আসে না? ওরা কই থাকে? ওরা কইতা হ্যাঁ কাকা এটা আমরা কই পাইতাম না বাড়িঘর করছে ওরা এখানে? না এখানে করে নাই? না আর মাছামারা নিয়ে আসে নাই? না আসে নাই। মিরাজের দাদা দাদি এবং আত্মীয় স্বজন কেউ বলতে পারছেন না মিরাজরা কোথায়। 3 ভাই, মা ও তাদের 1 ভাইয়ের স্ত্রী, এই 5 জন। এই 5 জনকে তুলে নিয়ে আটকে রাখা হয় একটি ভাড়া বাড়িতে। সেই বাড়িতে আপনাদেরকেও নিয়ে যাব, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক, আপনাদের কথা দিয়েছিলাম মিরাজদের যে বাড়িতে বন্দি করে রাখা হয়েছিল সেখানে নিয়ে যাব। তার আগে একটু পেছনে ফেরা যাক, জানা যাক কী কারণে এই মিরাজুল নাজমুলের কার্বন কপি হয়ে জেল খেটেছিলেন, আর কেই বা এই নাজমুল। নাজমুল হাসান তুরাগ থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক হরিরামপুর ইউনিয়ন পরিষদের টানা 22 বছরের চেয়ারম্যান আবুল হাশেমের ছোট ছেলে এই নাজমুল। বাবার পরিচয়ে নাজমুল এলাকায় গড়ে তোলেন নিজস্ব বাহিনী। এরপর একের পর এক জমি দখল, বাজার দখল, গরুর হাট দখল সহ নানান কর্মকাণ্ডে এলাকার আতঙ্ক হয়ে ওঠেন নাজমুল। উত্তরা পশ্চিম ও তুরাগ থানায় একাধিক মামলা থাকলেও কখনোই গ্রেফতার হননি নাজমুল। 2020 সালের আগস্টে নাজমুলের উত্তরার এই বাড়িতে অভিযান চালিয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে। মাদক মামলায় 7 বছরের জেল হয় নাজমুলের। আদালতে আত্মসমর্পণ করলে তাকে পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। কিন্তু কারাগারের তথ্যে জানা যায় নাজমুলের কার্বন কপি হয়ে জেল খেটেছেন মিরাজুল ইসলাম। এই আইনজীবী বলছে যে তুমি থাকো, কোনো চিন্তা করবা না, বেশি দিন না, অল্প কয়টা দিন মনে করে থাকবা, খাইবা, ভিআইপি থাকবা। হসপিটালে ছিলাম। হসপিটালে ছিলেন? কোন হসপিটালে? জলছিরি 2-2 জলসে 2-2 হসপিটালে? ভিআইপি হোটেল, ভিআইপি এটা? একটা বেড ছিল, হ্যাঁ, টিভি আছে, তাই খাইতাম, দেখতাম, টিভি দেখতাম, ঘুরতাম। আদালতকে আইনজীবীর মাধ্যমে বোঝানো হয় নাজমুল নিজেই জেল খেটেছেন। তারপর জামিনে বেরিয়ে মামলা থেকে খালাস পাওয়ার সব আয়োজনও শেষ করে ফেলেন। এই ভয়ঙ্কর তথ্যগুলো আমরা জেনেছিলাম এই আইনজীবীর কাছে গিয়ে। আপনারা এটি নিয়ে এত কি না, একজন প্রতি আরেকজন জেল খাটছে, এটা তো একটা অপরাধ না? এইটা আপনারা যদি এখন জেনে থাকেন, এটা এখন জানলেও তো এটা প্রুভ করতে পারবেন না। ধরবেন কিভাবে? আসামি তো বের হয়ে গেছে। জেলখানা থেকে যদি ছবি পাই, ওইভাবে যদি মিলাইতে পারেন তো ধরতে পারবেন। হ্যাঁ, পাইছি তো। ট্রায়াল কোর্টে কে করছে না করছে জানি না, কিন্তু আমাকে মামলাটা দিয়েছে ওই চেম্বার থেকে। আমি হাইকোর্টে বেল করাইছি এবং আপিলটা এডমিট করাইছি। বিচারাঙ্গনের ভয়াবহ এই তথ্য যমুনা টেলিভিশনে সম্প্রচার করা হলে উচ্চ আদালতের নজরে আনেন অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ। শুনানি শেষে নাজমুলকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন উচ্চ আদালত। সেই আদেশ অনুযায়ী আত্মসমর্পণ করলে নাজমুল হাসানকে কারাগারে পাঠিয়ে দেন নিম্ন আদালত। ওই দিন বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের একক বেঞ্চ বেশ কিছু দিক নির্দেশনা দিয়ে 3 জনের বিরুদ্ধে মামলা করার আদেশ দেন। জাল জালিয়াতির ঘটনায় নাজমুল সহ 3 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করার আদেশও দেন তিনি। অথচ শাহবাগ থানায় গিয়ে জানা গেল সেই মামলা এখনও দায়ের হয়নি। আমরা অনেকে বলি ডিজিটাল হয়েছি, কিন্তু আমরা এখনও অ্যানালগ। কারণ এই যে মামলার বিষয়টা আপনারা মিডিয়ায় কিন্তু আদালতের রায়টা, আমাদের সাক্ষাৎকার, তারপরে বাদী ওর পক্ষে যে লয়ার সবাই সাক্ষাৎকার সহ আপনারা কিন্তু সব মিডিয়ায় নিউজ করেছেন। তো এইটাই তো ডিজিটাল হওয়া উচিত ছিল, ওই নিউজ দেখেই কিন্তু মামলাটা করা উচিত ছিল, কিন্তু সেটা কিন্তু হয় নাই। তার মানে এখানে তারা এখনও রায়ের জন্য অপেক্ষা করছে, কারণ রায় এখনও বেরোয়নি। রায় বেরোইলে হয়তো তখন তো তাদের করতে হবে। 6 মাস হয়েছে, রায়টা এখনও রিলিজড হয়নি। এটিও দুঃখজনক, কারণ আমাদের
জাজদের যে এটিকেট অ্যান্ড কন্ডাক্ট আছে ওখানে লেখা আছে 16 অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে যে সর্বোচ্চ 6 মাসের মধ্যে রায় দিতে হবে। তো সেইখানে 6 মাস তো পার হয়ে গেছে। তো আমরা প্রত্যাশা করব বিচারপতি মহোদয় যেন দ্রুত রায়টা ছেড়ে দেন, অর্থাৎ জনগণের সামনে এনে দেন। একদিকে মামলা ঠেকিয়েছেন, অন্যদিকে জেল থেকেও বেরিয়েছেন দ্রুত। 1 মাস না পেরোতেই জামিন পেয়ে যান নাজমুল। কিন্তু এমন চাঞ্চল্যকর মামলায় কিভাবে এত তাড়াতাড়ি জামিন পেলেন নাজমুল? জামিনের বিষয়টা হলো আসামি পক্ষ যখন কোর্টে যায় তখন প্রাথমিক স্তরে কিন্তু সে নিজের বক্তব্যই বলে। ওখানে থাকে হলো গভর্নমেন্টের অ্যাটর্নি জেনারেল অফিস, হাইকোর্ট যদি হয়। তো সেক্ষেত্রে এইরকম একটা চাঞ্চল্যকর ঘটনায় যে হঠাৎ করে সে হাইকোর্টে আসার সাথে সাথে জামিন পেয়ে গেল, এখানে অ্যাটর্নি জেনারেল অফিসের দুর্বলতা আছে। যিনি ওই কোর্টে ছিলেন তার উইকনেস আছে, অথবা এই অর্ডার এগেইনস্ট উনি হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশনে যেতে পারতেন। কিন্তু আমরা তো জানি যে আসলে এই যে অপরাধটা একজনের বিরুদ্ধে সাজা, আরেকজনে খাটানো, আরেকজনকে টাকা দেওয়া, এটা তো খুব প্রভাবশালী। এবং এটি তো আমরা দেখেছি যে এর আগেও বিভিন্ন প্রভাবের মাধ্যমে তারা অনেক কিছু করেছে। তো নির্মমতা হচ্ছে যে টাকা একটা প্রভাব করে, মানি ম্যাটার্স ইন জুডিশিয়ারি অ্যান্ড আদার্স। অনেকে স্বেচ্ছায় বিক্রি হয়েছে। তো আমরা মনে করি এই প্রবণতা থেকে রোধ করবার এটাই সময়। নাজমুল হয়তো পালিয়েছে, এখনও যারা সহযোগীরা দেশে লুকিয়ে আছে বা নানা ষড়যন্ত্র করছে, সেটাকে রোধ করবার জন্য এখনও আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে। এরপর জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে মাঠে নামে নাজমুল বাহিনী। ছাত্র হত্যার দায়ে একাধিক মামলাও হয়েছে এই নাজমুলদের বিরুদ্ধে। যমুনা টেলিভিশন ভবনে হাজির মিরাজুল ইসলাম। আমারে ওরা লুকায় রাখছিল, ভয় দেখায়া আপনার বিরুদ্ধে বলতে কইছে যে ওই লোকে তোরে মারছে বেরা। আমি নাজমুল হাসানে করছে এইগুলো। আপনার সাথে কথা বলতে চান? জি, আপনার সাথে আমি কথা বলতে চাই, সব কিছু বলতে। দীর্ঘ 6 মাস কোথায় ছিলেন মিরাজ? কোথায় ছিল তার পরিবার? আর নতুন করে তিনি কি বলতে চান আমাদের কাছে? আমরা তার পুরো কাহিনী শুনব, জানব তারা কি আত্মগোপনে ছিলেন নাকি কেউ তাদের আটকে রেখেছিলেন। ফিরছি আরও একটা ছোট্ট বিরতির পর। প্রলোভন দেখিয়ে মিরাজুলকে দিয়ে নিজের জেল খাটিয়েছেন। তারপর চুক্তি অনুযায়ী পাওনা টাকা চাইতে গিয়ে আবারও মাদক মামলা দিয়ে জেলে পাঠানো হয় মিরাজুলকে। আর এবার তুলে নিয়ে 6 মাস কিভাবে রেখেছিল সেটাই জানবো আমরা মিরাজুলের মুখ থেকেই। কিন্তু আপনি এই 6 মাস কোথায় ছিলেন? এই 6 মাস নাজমুলের আন্ডারে সে অনেক লোক পাঠাইছে, গাড়ি গেছে, হুন্ডার গেছে। যাওয়ার পরে আমি আমার 3টা ভাই, একটা ভাই বউ, আবার আমার মা আছে, এই 5 জনকে সে বাড়ি গাড়ির লোক দেখায় নিচ্ছে। পরে গাজীপুর থেকে তারা নিয়ে গেছে আশুলিয়া, নসিমপুর, সেইখানে 6 মাস রাখছে। মিরাজকে নিয়ে আমরা রওনা হলাম আশুলিয়ার নরসিংহপুরের দিকে। কোন দিকে রাখছে? এটা ওই জায়গাটার নাম সামনে কি? লাল পাহাড়। লাল পাহাড় এলাকা। হ্যাঁ, এটা আনার পরে কি করছে? তো কতদিন রাখছে? এইখানে আনার পরে 5-6 মাস রাখছে। এই যে বাসা। কার বাসা? এটা হলো জমাদারি দেওয়ানের বাসা। জমাদারি দেওয়ান বাসা। জমাদারি দেওয়ান কি হয় নাজমুলের? নাজমুলের নানা লাগে, আর ওর পোলা মুরাদ ছিল। হ্যাঁ, মুরাদ কি হয়? মুরাদ ওর দেখছিল করছে, পোলা। যে রুমে রাখছে, আর ওই যে ওই রুমে, এই যে রুমে। এই রুমে রাখছে? হ্যাঁ হ্যাঁ, এই রুমে রাখছে না? জি। আপনি কি ওনাকে চিনেন?
এই বাসায় থাকছিল। এই বাসায় থাকছিল, কে কে ছিল বাসায়? পাঁচজন ছিল, ওর মা, 3 ভাই। 3 ভাই। এটা তো কোনো কাজ করতো না? না, কাজ করতো না, বাসায় থাকতো। বাসায় থাকতো। তাহলে চলতো কিভাবে, খাইতো কিভাবে? এটা বলতে পারবো না। এই তো কেমন আছো? এই তলে রাখছে বলো। এই রুমে না? হ্যাঁ এই রুমে, ছোট রুম, একদম ছোট। এটার মধ্যে কেমনে রাখছে, কে ছিল এটার ভিতরে? আমি আর আমার বউ থাকতাম এই রুমে। তোমার বউ থাকতো এই রুমে? মিরাজুলের ভাই মাঝারুলও যোগ দেন আমাদের সাথে। এটা আপনাদের কি, আপনারা বলেন তো, এটা এখানে আনছি কেন, এখানে ছিলেন কেন? এইখানে পলাতক ছিল। পলাতক ছিলেন? কে রাখছে আপনাদেরকে এখানে? নাজমুলে। এই রুম থেকে আর বের করতে দিত না? এখানে রাখছে আপনাদের দুজনকে? হ্যাঁ। এটা কি আপনি কিসের রুম এটা? এটা এমনি স্টোর রুম, মানে মাল ছাপানা থুইয়া তালা দিয়ে রাখে। এই খুপড়ি ঘরে থাকতেন মাঝারুল ও তার গর্ভবতী স্ত্রী রাত্রি। পর্যাপ্ত আলো বাতাসের অভাব এবং অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েন রাত্রি। ছেলে সন্তান জন্ম দিয়েই মারা যান এখানে থাকতেই। ওনারা কিভাবে মারা গেছে? বাচ্চা হয়ে গেছে। বাচ্চা থেকে তারা মারা গেছে। আপনার এই এলাকায় কি মানে ওনাদের ছিলেন, মুরাদ সাহেব কি ছিলেন? আমাদের বাসা এখানে, আমাদের বাড়ি। নরসিংহপুরের লাল পাহাড় এলাকার জমাদার আলীর ছেলে মুরাদ। দেখা যাক মুরাদকে পাওয়া যায় কিনা। মুরাদের বাড়ি কোনটা? ওই সামনে বাড়ি। মুরাদের বাড়ির সামনে? মুরাদ কি হয়? নাজমুলের? নাজমুলের বাইক না। মুরাদের দায়িত্ব কি ছিল? মুরাদের দায়িত্ব ছিল আমাদের মানে দেখাশোনা করা, বাইরে যাতে না বাইরে। বাসা বাড়িতে বাইরে কি করতো? বাইরে দিত না, মানা করতো। মানা, নিষেধ। নিষেধ? আর বাজার টাজার এগুলো কি করতো? বাজার টাজার হঠাৎ দিয়ে করে আনতাম একবারে। একবারে? হ্যাঁ। এই যে এইদিকে। এটা ভাই? হ্যাঁ হ্যাঁ, ওই যে বড় গেট। এদিকে আছেন? মুরাদ বাড়িতে নেই। মুরাদের বোন হয়তো কিছু তথ্য দিতে পারবেন আমাদের। আপনার ভাড়াটে হিসেবে ছিলেন? হ্যাঁ। কিন্তু আপনি কি ভাড়া ছিলেন? জি, মুরাদ ভাই। ওই মুরাদ ভাই এদিকে আসেন। ওনাকে চিনেন আপনি? ওনার নাম কি? মিরাজুল। মিরাজুল। মিরাজুল কি হিসেবে ছিল আপনার এখানে? আপনারা কারা? আমার এখানে ভাড়া থাকতো। ভাড়া থাকতো। নাজমুল ভাইকে চেনেন না? চিনি। কি হয় আপনার? মামা হয়। মামা হয়। নাজমুলের পরিবর্তে তো জেল খাটছে, এটা তো জানতেন? হ্যাঁ। ওই সব জেনেও কি রাখছেন ভাড়া? না, এইসব আমি জানতাম না। পরে তো শুনছি, পরে তো নাজমুল মামারও জেল হইলো। পরে জেল হয়েছে, কিন্তু নাজমুল তো ওরাকে আপনাদের ঠিক এখানে রেখে গেছে। না, এসে দেখেন ওরা ভাড়া ছিল। নাজমুলই তো একসাথে এনে রাখছে। না, নাজমুল এসে রাখে। ওই যে অফিসে এসে যে কথা বলতো, ওদের সাথে দেখা করতো, এসে টাকা দিয়ে দিত। ওইটা তো যে বাসা ভাড়া দিছে আমাকে। হ্যাঁ। আর ওই যে ওদের খরচ দিছে হয়তো। খরচ কেন দিছে? খরচ দিছে, ওরা তো এখানে ছিল, টাকা পয়সা তো ওদের কাছে ছিল না। ওই খরচ নাজমুল দিবে কেন? তো এটা ওদের জিজ্ঞেস করুন, সেটা আমি কিভাবে বলবো? সেটা তো আর আমার সাথে ছিল। আমাদের বাসায় তো ভাড়া ছিল, আমরা ভাড়া পাইতাম। ভাড়াটা কে দিত? আপনারা পারাপুর আমরা দেই নাই। টাকা কি আপনি কইনা দিছেন ওনার খাতে? না। টাকা কার কাছ থেকে পাইছেন? টাকা তো ওই যে সেতু ও নিয়ে আসতো আর কি। সেতু কি? সেতু হচ্ছে নাজমুল মামার ওই যে বাজারে আর কি একটা ছেলে দেখাশোনা করে। হ্যাঁ। মানে ওরা ভাড়া থাকতো, সেতু টাকা দিত কেন? টাকা ওরা সেতু দিবে না কে দিবে সেটা তো আমার দেওয়ার বিষয় না। আমার বাসা ভাড়া ছিল, আমাকে ভাড়া ওরা দিছে। মানে ওদের সামনে এমন তো না হলো যে লুকোচুরি করে দিছে বা আমি ওদের কাছ থেকে টাকা পয়সা নিছি, এমন তো। টাকাটা কোথায় দিত? টাকা এটা একবার আমরা যখন চলে গেছি তারপরে দিছে, আমাদের সামনে দেয় নাই? না। বিকাশে দিত। বিকাশে দিত। কথার মারপ্যাচে আটকে গেলেন মুরাদ। আপনি জানেন যে আপনার ভাড়াটিয়া তথ্য রাখছেন? ভাড়াটিয়া তথ্য রাখছেন? নাজমুল তো আমার মামা হয়, এটা তো আপনার আমি বলছি। আমার সাথে তো ওই যে সেতু যোগাযোগ করে ওদের পাঠাই দিতে, আমি তো এখানে আর কি রাখবো? অবশেষে নিজের মুখেই স্বীকার করলেন মিরাজরা এখানে কিভাবে এসেছিলেন। নাজমুল ও তার ম্যানেজার সেতুর মুখোমুখি হতে হাজির হই উত্তরার এই কাঁচাবাজারে। কাউকেই পেলাম না আমরা।
উত্তরার বাড়িতেও নাজমুল এখন থাকেন না। অফিস কোনটা ছিল? অফিসের নিচে। এই নিচে এনে নিয়ে গেছিল? পাশে আছে কি? একটু দেখেন না কেউ আছে কিনা। অনুসন্ধানে বেরিয়ে আসে বিনা পাসপোর্টে সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেছেন নাজমুল। গাজীপুর 27 এলাকা। মিরাজরা এখন এই বাসাতেই থাকে। দাদির কোলে ঘুমালেও জন্মের পর থেকেই মায়ের আদর ভালোবাসা বঞ্চিত মাঝারুলের ছেলে আনাস। আমার সুখের সংসারটা আমার একে ধ্বংস করে দিছে। ওনা চাকরির লাগি গেলে চাকরি পাই না, একটা বাচ্চা 3 যদি মিরাজুলে কামে গেলে তো মিরাজুলে নেই না কামে। ওখানে যে বেন রিক্সা চালাইতেছে, রিক্সা চালায় দিন কয়টা পাওয়া যায়, সংসার চলে রিক্সা চালায়। যুবলীগ নেতা নাজমুলের কারণে চাকরি হারিয়েছেন মিরাজের মা, তার ভাই কবির ও মাঝারুল। এখন কেউ তাদের চাকরি দূরে থাক, কাজও দিচ্ছে না। নাজমুলে কয়ে নিছে যে আপনারা বাড়ি গাড়িটা একদম খালাম, আপনারা একবারে যান গা। তে গেছি, গে হারলে পরে ই করছে, পরে একটা বাসাত নিয়ে তুলছে। বাসাত নিয়ে তুললে পরে আমি আপনি কইছেন আমরা বাড়িতে পাঠাইয়া দিবেন, তখন আমার বাসাত তুলছেন কে? খালাই না 2 দিন থাকে হারলে পরে আপনারা যাবেন। না হে রাত তো আমরা পড়ছি, হে যেমনি করবো এমনি তো আমার থাকা লাগবো। পরে আমি খালি কান্দি, একটা মেয়ের বাচ্চা ফেড মাসের তুলা খাই কি একটা হেরে ফোন দেয়, ফোন মাঝে মাঝে ধরে, মাঝে মাঝে ধরে না। নাজমুলরে কইছি যে আপনি দুই জাম করে টিয়া পয়সা না দেন, তেবু মনে করেন আমার একটা কাজ কাম দেন, তেও আমরা জায়গা ওর লগে আর মাহাবুরে খালা আপনি চিন্তা করেন না, আপনার ফুলারে 3টা ফুলারে এমন চাকরি দিব 2 দিনের সাথে হাই দেয়া আমার ফুতে গাড়ি কিনে আরবো। ওখান এমন চাকরি দিচ্ছে দিনমান সংসারই চলে না। গুম, এটা এক ধরনের গুম আর কি। সেই ধরনের অপহরণ করে আটকিয়ে রাখা, তো এই ধরনের অপরাধের ক্ষেত্রে তো অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা আছে। তো যে পরিবারকে আটকিয়ে রাখা হয়েছে তাদেরকে একটা মামলা করতে হবে। সেই মামলাটা তারা থানায় করতে পারে, থানা না নিলে তখন কোর্টে যাবে। তো সেই ক্ষেত্রে সে মামলা করার পরে ওই মামলা তদন্ত হয়ে তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কিন্তু সুযোগ আছে ওই গুম করার অপরাধে। 6 মাস আগে ঘরে টুকটাক যা ছিল তাতেই আনন্দ ছিল মিরাজদের। এখন তো থালা বাটি আর কাঁথা কম্বল ছাড়া কোনো সহায় সম্বল নেই। হারিয়েছেন পরিবারের আরেক সদস্য রাত্রিকেও। হাসপাতালে লয়ে গেছিলাম, হাসপাতালে নিছি, মুরাদরে ফোন দিছে না, তার আমরা কেউ চিনিও না। মুরাদরে ফোন দিছি যে মুরাদে দিন সমাচার, তে মুরাদ গেছে। মুরাদরে কইছে অন্ত আমার টিয়া পয়সা নাই, অন্ত টিয়া পয়সা নাজমুলের দান লাগবো না, কি ব্যবস্থা তে ভর্তি করেন কি ও পরে টিয়া পয়সা দিব। তে আচ্ছা আমি কই দিই যে নর্মালে না ও তে সিজার করেন, কিন্তু বাচ্চাটা যদি সিজার করতো তো আমার পুতের বুড়া মরে না। টেহার কারণে সারা সকাল 5টার সময় লয়ে গেছি, সারা দিন গেছে, এই রাত 10:30টার সময় এই 60 সিজার করিয়া বাচ্চা খালাস করছে। পরে ওর মা এই যে মারা গেছে। পাগল প্রায় মাঝারুল মাঝে মাঝেই দৌড়ে যান স্ত্রী রাত্রির কবরের পাশে। বাবা মাঝারুল কবরে আর ছেলে আনাস দাদির কোলে। তবে কখনোই যে মায়ের নিখুঁত ভালোবাসার স্পর্শ পাওয়া হবে না হতভাগা আনাসের। জেল খাটার ভয়ে ছিলেন নাজমুল, অথচ সেই ভয় এড়াতে একের পর এক অপকর্ম করে গেছেন নির্ভয়ে। আর সবই করেছেন
টাকার জোরে। এখন তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন এক দেশ থেকে আর এক দেশে। বিচার প্রক্রিয়ায় সংস্কার না হলে হয়তো নাজমুলরা টাকার জোরে এভাবেই পার পেয়ে যাবে বারবার। বিপরীতে জন্মের পর থেকেই মায়ের ভালোবাসা হারাবে আনাসের মতো অবুঝ শিশুরা। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো মাধ্যমগুলোতে। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।